বিজেএমইএ নির্বাচনে ফোরাম জোটের জয় জয়কার। পরিচালক পদে ৩৫টির মধ্যে ৩১টি জিতেছে তারা। সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয়। আমি আজকে অনেক উচ্ছ্বাসিত, অনেক আনন্দিত। আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু আজকের দিনে আমি সবচেয়ে বেশি মিস করছি যাকে, সে হচ্ছে আমার বাবা নুরুল ইসলাম বাবু। সো আপনারা ওনার জন্য দোয়া করবেন। এই মুহূর্তের প্রায়োরিটি হলো গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটির সমস্যার সমাধান করা। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল আজ। দেশে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হবে বিচার কাজ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সর্বদলীয় বৈঠক সোমবার। থাকবেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরেই ভোট চায় 52টি রাজনৈতিক দল, বলছে বিএনপি। নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না কারা? তাইলে বলি বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। এরা জানেও না কি কি দল আছে। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে ফোরাম জোট। ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ফোরাম জোট পেয়েছে ২৫টি, আর চট্টগ্রামে ৯টি পরিচালক পদের মধ্যে ৫টি পদে জয়লাভ করেছেন এই জোটের প্রার্থীরা। এদের মধ্যে যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিনও রয়েছেন। নির্বাচিত পরিচালকরা আগামী ২রা জুন ভোট দিয়ে সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করবেন। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে মোট ১,৮৬৪ জন ভোটারের মধ্যে ১,৬৩১ জন ভোট দেন। এর মধ্যে ঢাকায় ১,৩৭৭ ও চট্টগ্রামে ২৫৪টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটারের প্রায় ৮৭%। নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দিয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। একই প্যানেলে ছিলেন যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন। তিনিও বিপুল ভোটে নির্বাচিত হন। আমি আজকে অনেক উচ্ছ্বাসিত, অনেক আনন্দিত। আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু আজকের দিনে আমি সবচেয়ে বেশি মিস করছি যাকে, সে হচ্ছে আমার বাবা নুরুল ইসলাম বাবু। সো আপনারা ওনার জন্য দোয়া করবেন। এই মুহূর্তের প্রায়োরিটি হলো গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটির সমস্যার সমাধান করা এটা। এবং আমরা বলেছি যে চ্যালেঞ্জগুলো যখন নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে, যখন যে চ্যালেঞ্জ আসবে সেটা নিয়ে কাজ করব। বিজয়ীরা তৈরি পোশাক খাতে বিদ্যমান সমস্যাগুলো নিরসনের পাশাপাশি নতুন সম্ভাবনা তৈরির উপর জোর দিয়েছেন। বলেছেন, দেশের রপ্তানি বাণিজ্যের প্রধান এই খাত বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বিজিএমইএতে যে দায়িত্ব পেয়েছি, এই দায়িত্ব দিয়ে আমরা দৃশ্যমান এই বিজিএমকে আমার মালিক ভাইদের জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। জয়টা হবে ২ বছর পরে আমাদের সদস্যরা যখন বলবে। আর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার কমান্ড শুনেছে। এবার নির্বাচনে ভোট যুদ্ধে অংশ নেন মোট ৭৬ জন প্রার্থী। ফোরাম জোট ও সম্মিলিত পরিষদ ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দেয়। বাকি ৬ জন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। চট্টগ্রাম অঞ্চলের ২৫৪টি ভোটের মধ্যে বাতিল হয় ৬টি। মোট ৯টি পরিচালক পদের বিপরীতে ফোরাম জোট ৫টি পদে জয়ী হয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ রোববার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আলোচনা সভায় তিনি জানান, ১২ই মে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারা জানায়, জুলাই আগস্টে ঘটে যাওয়া গণহত্যার পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশনার অডিও পাওয়া গিয়েছে, আর সেই অডিওর ফরেন্সিক বিশ্লেষণ সহ গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে প্রাপ্ত প্রমাণে স্পষ্ট এই গণহত্যা ছিল পূর্ব পরিকল্পিত। শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচার কাজ দেখা যাবে সরাসরি টেলিভিশনের পর্দায়। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রথম ফর্মাল চার্জ ট্রাইব্যুনালে দাখিলের এই চিত্র দেখবে পুরো দেশের মানুষ। আইনজীবীরা বলছেন, এতে নিশ্চিত হবে বিচারের স্বচ্ছতা। এর আগে হিটলারের নাৎজি বাহিনীর বিচার থেকে শুরু করে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি কিংবা
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার সহ পৃথিবীর 22টি দেশে বিচার কাজ সরাসরি সম্প্রচারের নজির রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর বিচারে গঠিত হয় নুরেমবার্গ ট্রাইব্যুনাল। 1945-46 সালে সেই সময়ই সেই ট্রাইব্যুনালের বিচার সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। সবশেষ ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কিংবা মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সরাসরি বিচার শুনানি দেখেছে বিশ্ব। সব মিলিয়ে বিশ্বের অন্তত 21টি দেশ মামলার গুরুত্ব বিবেচনায় সরাসরি সম্প্রচার করে আসছে। এবার সেই কাতারে নাম লেখাচ্ছে বাংলাদেশ। রোববার পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের আদালতের শুনানির চিত্র দেখা যাবে টেলিভিশনের পর্দায়। আর এমন উদ্যোগকে বিচার বিভাগের নতুন অধ্যায়ের সূচনা বলছেন আইনজীবীরা। ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম একটি মাধ্যম হলো মানুষের কাছে ন্যায় বিচার যে হচ্ছে সেটি পৌঁছে দেওয়া। আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ দেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো এবং মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম শুরু হলো। আইনজীবীরা বলছেন সরাসরি সম্প্রচারে আইনি বাধা নয়, বরং বিচারের গ্রহণযোগ্যতা বাড়ে। কারণ এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হয়। সারা পৃথিবী প্রত্যক্ষ করবে, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করবে, যেহেতু যিনি অ্যাকিউজড তার লোকজন প্রত্যক্ষ করবে, একটা ভালো প্রেসারে থাকবে উভয় পক্ষ। বাইরের থেকে যারা দেখবেন তারা তো এই ট্রায়াল নিয়ে চলছে বিশ্লেষণের যথেষ্ট সুযোগ আছে, ইভেন ইনক্লুডিং সাংবাদিক। তো সুতরাং এই একটা প্রেসারের কারণে হলো অন্তত ট্রায়ালটা আমি মনে করি গতানুগতিক ট্রায়াল থেকে ভালো হবে। এর আগে গত 20 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের উদ্যোগের কথা জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। আলোচনার জন্য আগামী 2রা জুন বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির সূত্রে এই কথা জানানো হয়েছে। জানা যায় সেদিন ঐকমত্য কমিশন সর্বদলীয় বৈঠক ডেকেছে, যাতে কমিশনের প্রধান হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বিএনপির নেতারা বলছেন ডিসেম্বরের পর জাতীয় নির্বাচন হওয়ার কোনো কারণ দেখছেন না তারা। সংস্কারের অজুহাতে একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় বলেও অভিযোগ তাদের। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শিল্পকলা আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি বিএনপির প্রতি প্রধান উপদেষ্টার অবস্থানের সমালোচনা করেন। বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনে নির্বাচন আদায় করে নেওয়া হবে। ছাত্র জনতার বিজয়, তার ছাত্র জনতা মানেই তো জনগণ ব্যতীত ছাত্র না, ছাত্র ব্যতীত জনগণ না। এই বিজয়ের যে সুফল তা যদি করতে চায় তাহলে তারা ভুলে পড়বে ইতিহাসের রাস্তা। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 5ই আগস্টের পর জন্ম নেয়া কয়েকটি দল ছাড়া সবাই ডিসেম্বরে নির্বাচন চায়। নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না কারা? তাইলে বলি বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নাই। এরা জানেও না কি কি দল আছে, নিবন্ধন নাই, 5 আগস্টের জন্ম, এরা চায় না। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমদ বলেন, আলোচনার জন্য 2 জুন বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। কিছু কিছু শক্তি সেই গণতান্ত্রিক শক্তি সমূহের মধ্যে ফাটল ধরানোর জন্য অবিরাম প্রচেষ্টা করে যাচ্ছে। কেউ বিদেশে থেকে, কেউ স্বদেশে, কেউ বুঝতে চাচ্ছে না গণতান্ত্রিক উত্তরণ কবে হবে। সংস্কার কমিশনের সব প্রস্তাবে সব রাজনৈতিক দলের কেন একমত হতেই হবে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির এই নেতা। আরো বলেন, সংস্কারের অজুহাতে বিলম্বিত করা হচ্ছে জাতীয় নির্বাচন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 4 দিনের সফল জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
রাত 12:15 তার ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। জাপান সফরে প্রধান উপদেষ্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখেন। এই সফরে জাপান এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও মানব সম্পদ উন্নয়নে বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জাপানে বাংলাদেশের কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগে 27 মে 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে জুন মাসের জন্য নতুন মূল্য ঠিক করা হয়েছে, যেখানে ডিজেলের দাম 2 টাকা কমিয়ে 102 টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম 3 টাকা করে কমিয়ে যথাক্রমে 122 ও 118 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম লিটারে 10 টাকা বাড়িয়ে 114 টাকা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় শনিবার নতুন এই মূল্যের প্রজ্ঞাপন জারি করে, যা মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। 2024 সালের মার্চ থেকে বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করা হয়। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। রাজধানীর গাবতলীর বেড়িবাঁধ এলাকায় 2 যুবকের নিহতের ঘটনাকে গণপিটুনি বলছে স্থানীয়রা। তবে নিহতের স্বজনদের অভিযোগ এটি হত্যাকাণ্ড। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে ঘটনাস্থলে একটি ব্যাগে রক্তমাখা ছুরি নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়রা এবং পুলিশও বলছে পরে কেউ ছুরিটি ওখানে রেখে গিয়েছে। এলাকার নামই ভীতিকর, হাড্ডিপট্টি। গাবতলী বাসস্ট্যান্ডের পর বেড়িবাঁধের আহমেদনগরে পড়েছে এই এলাকাটি। কয়েক মাস ধরেই এখানকার মানুষ অতিষ্ঠ চাঁদাবাজি, ছিনতাইয়ে। কিশোর গ্যাংয়ের সদস্যরাও বাসায় এসে হুমকি দেন বলে অভিযোগ বাসিন্দাদের। সবারই জীবনের একটা ভয় আছে, বুঝছেন। এরকম আহে চুরি চাপাটি নিয়ে মানুষের কোবাইতে লয়, কারণ জিনিস মিনিস খুলে নিতে লয়। যা 27টা দিন এলাকার মানুষের কোনো ঘুম নাই, ভয়েতে মজুমদার ভিলায় এই গ্যাংয়ের সদস্যদের আনাগোনা ছিল। শুক্রবার রাতে এখানে অভিযান চালায় পুলিশ। ভবনের দোতলায় একটি কক্ষ থেকে 4 কেজি গাঁজাসহ আটক করে 2 জনকে। সবকিছু মিলিয়ে এলাকার পরিস্থিতি ছিল উত্তেজনায় ভরা। শনিবার সকালের দিকে তানভীর আর ফাহিম নামের 20-22 বছরের 2 যুবক ওই এলাকায় যায়। স্থানীয়দের অভিযোগ এরা গ্যাংয়ের সদস্য, তাই এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। হালকা গান আঘাত করে গেছে, আজকে ওরা এই অবস্থা করা হয়েছে আর কি, মারা হয়েছে, পাবলিকে মারছে। ভবনটির সামনে সড়কে পড়েছিল ফাহিমের মরদেহ, সঙ্গে তার স্যান্ডেল জোড়া। ভবনের ভেতরে এই জায়গাটাতে পড়েছিল তানভীরের মরদেহ। পুলিশ এসে মরদেহ এখান থেকে উদ্ধার করে মর্গে পাঠায়। তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ভবনটির ঠিক এই জায়গাটাতে দাঁড়ানো ছিলেন, কিন্তু তখন পর্যন্ত এই ব্যাগটি এখানে ছিল না। আমরা এসে এই ব্যাগটি এখানেই দেখতে পাই এবং ব্যাগের ভেতরে রয়েছে একটি বড় ছুরি, যে ছুরিটি রক্তমাখা। এখানকার স্থানীয়রা বলছেন পুলিশ যখন এসছিল তখন এই ব্যাগটি এখানে ছিল না। ঘটনাস্থলে ব্যাগে রাখা ছুরি কি তাহলে পুলিশ দেখেনি? হঠাৎই কোথা থেকে এলো এই ছুরি? এখানে রাখলোই বা কারা? এসব প্রশ্ন এখন সামনে। উত্তর জানতে চাই দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হোসেনের কাছে। জি, চাপাতি নিয়ে আসছি তো আমরা। এখানে আরেকটা চাপাতি আছে ব্যাগে। না, আমরা তো খেয়াল করি না এটা। মানে সার্চ করেন না যেখানে স্পট? করেছি, দেখলাম না এরকম কিছু। এখানে দাঁড়াইতে বড় বড় অফিসার এখানে দাঁড়ায় কথাবার্তা বলছে, এখানে কিছু ছিল না। যে ভবনটিতে 50-এর বেশি পরিবার বাস করত, 2 যুবক খুনের পর থেকে সেখানে শুনশান নীরব। রান্না রেখে চলে গেছেন কেউ কেউ। যে কয়েকজন আছেন তারাও অজানা আতঙ্কে, কথা বলতে চান না হত্যাকাণ্ড নিয়ে। কিন্তু ঘটনাটিকে গণপিটুনি মানতে নারাজ নিহত তানভীরের বাবা। তিনি জানান কয়েক মাস ধরে ছেলের সঙ্গে যোগাযোগ নেই। এরা লিখতেছে গণপিটুনিতে মারা গেছে, ঠিক আছে, তো গণপিটুনিতে মারা গেলে তো কোপাইব না, এত কোপায় মনে করেন পুরা শেষ করে দিছে। মাথার মনে করেন ঘিলুমুলু সব, এই সাইডে চোখ, বাম সাইডে চোখ মুখ সব বাইরে গেলেছে কোপায়। নিহত তানভীর এবং ফাহিমের মরদেহ ময়নাতদন্ত করা হবে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে দেশের সুরমা, জাদুকাটা, কুশিয়ারা সহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
বাঁধ ভেঙেছে সুনামগঞ্জেও। বাঁধে ধস দেখা দিয়েছে হবিগঞ্জে। টানা বৃষ্টিতে প্লাবিত সিলেট নগরী। 4 জেলায় দেওয়া হয়েছে বন্যার পূর্বাভাস। তবে ঢল দ্রুত নামায় প্লাবন বা বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। নিম্নচাপের কারণে কদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে। এর প্রভাবে পানি বাড়ছে সুরমা, কুশিয়ারা, খাসিয়ামারা, জাদুকাটা সহ সীমান্ত নদীতে। সুনামগঞ্জের সদর এবং বিশ্বম্ভরপুরে রাবার ড্যাম উপচে পানি ঢুকছে খরচার হাওরে। নিম্নচাপ অতিক্রম করলেও বৃষ্টিপাত থেকে মুক্তি মেলেনি সিলেটবাসীর। শুক্রবার রাতে বৃষ্টি থেমে যাওয়ায় কিছুটা স্বস্তি নামে, তবে দুপুর না গড়াতেই আবারও সেই প্রবল বেগে বর্ষণ। এদিকে পাহাড়ি ঢলে বেড়েছে ফেনীর মুহুরী নদীর পানিও। এখনও বিপদসীমার নিচে বইছে পানি। রাজধানীর এক হোটেলে বাংলাদেশ মেরিনার্স ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় মেরিনার্স লাইফ গাইডেড বাই ফেইথ শীর্ষক এক সেমিনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রইসউদ্দিন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন ক্যাপ্টেন আরিফুল হক। পাশাপাশি দেশে বিদেশে অবস্থানরত মেরিনার বৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোতাহের হোসেন ও জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জেনারেল মোল্লা নাজিম উদ্দিন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী পালন করেছে লালবাগ থানা বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি ছিলেন যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী। দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় টানা 3 মাস পর্যটক ও বনজীবীদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। রোববার থেকে শুরু হওয়ায় নিষেধাজ্ঞা থাকবে আগামী 31শে আগস্ট পর্যন্ত। এই সময়ে বনজীবী, সাধারণ মানুষ ও পর্যটকদের কেউ বনে প্রবেশ করতে পারবেন না। তবে এর ফলে সুন্দরবনের উপর নির্ভরশীল অন্তত 20,000 মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া পর্যটনের নিষেধাজ্ঞা থাকায় ক্ষতিগ্রস্ত হবার কথা জানিয়েছেন বাগেরহাট পর্যটন ফোরামের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন শাওন। পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, জেলেদের জন্য খাদ্য সহায়তা ও প্রণোদনা দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তাদের তালিকা তৈরির কাজ চলমান। ক্রিকেটের অবনতি এবং অনিয়মের কারণে অপসারণ করা হয়েছে ফারুক আহমেদকে, এমন দাবি করেছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তার অপসারণে আইসিসির নিষেধাজ্ঞা নয়, বরং সংস্থাটি সাধুবাদ জানিয়েছে বলে দাবি তার। জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদকে নয়, বরং এনএসসির পরিচালক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের মাত্র 9 মাসের মধ্যে বদলে গেল সকল দৃশ্যপট। বিসিবির সভাপতি হিসেবে ক্রিকেট বদলের বাণী শুনিয়ে নিজেই বদলে গেলেন পদ থেকে। যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি, সভাপতি হিসেবে দায়িত্ব থেকে সরানো হয়নি ফারুক আহমেদকে, বরং ক্রিকেটের অবনতি ও পারফরমেন্সের কারণে এনএসসির পরিচালক হিসেবে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে, যে কারণে বিসিবির সভাপতির পদ থেকে সরে যেতে হয়েছে তাকে। জানালেন আইসিসির অবস্থানের কথাও। আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি। আপনারা যদি ভালোভাবে দেখেন, আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি এবং এর এই প্রক্রিয়া হিসেবে এর আফটার ইফেক্ট হিসেবেই ওনার প্রেসিডেন্ট পদটি চলে গিয়েছে এবং আমরা আরেকজনকে পরিচালক মনোনয়ন দিয়েছি এবং বোর্ডের যারা আছেন তারা নিয়ম অনুসারে আইসিসির যে গাইডলাইন আছে, যে কনস্টিটিউশন আছে আমাদের ক্রিকেট বোর্ডের, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আরেকজনকে প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করে। আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশের বর্তমান যেই ক্রিকেটের অবস্থা সেটা তো আইসিসিরও অজানা নয়। 8 পরিচালকের অনাস্থার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে ফারুক আহমেদ নিজ থেকে সরে এলে এনএসসির পরিচালক পদ থেকে তাকে সরানোর প্রয়োজন হতো না বলে মত তার। পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে পানি ঘোলা না করে সমাধান করতে পারি কিনা, উনি নিজে থেকে যদি করতেন তাহলে হয়তো আমাদেরকে ওনার পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না। তবে যাই হোক, সেটা তো আর সম্ভব হয়নি, যে কারণে আমাদেরকে উদ্যোগটা নিতে হয়েছে। বিসিবির আগের বোর্ডে যারা পরিচালক ছিলেন তারা প্রত্যেকেই আছেন বহাল তবিয়াতে। তবে ফারুক আহমেদের বেলায় ব্যতিক্রম কেন, সেই প্রশ্ন ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে। কনস্টিটিউশন অনুযায়ী আমরা নির্বাচিত কোনো পরিচালককে তো আসলে অপসারণ করতে পারি না। তবে আগামীতে ইলেকশন আসছে, আপনারা জানেন আমাদের যে জেলা ক্রীড়া সংস্থা
গুলো বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠিত হচ্ছে এবং ক্লাবের ক্ষেত্রেও বিসিবি দেখবে যে কোন কোন ক্লাব বিগত সময়ে আসলে অস্তিত্ব নেই কিন্তু ভোট ব্যবহার করেছে, সেগুলো অ্যাসেসমেন্ট হবে এবং প্রকৃতভাবে একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে বিসিবিতে একটা লিডারশিপ ট্রানজিশন হবে। দেশের ক্রীড়া ক্ষেত্রগুলোর উন্নয়নে প্রত্যেক ফেডারেশন ও সংস্থাগুলোকে কাজের অগ্রগতি ও অডিট রিপোর্টের মাধ্যমে সামনে মূল্যায়ন করা হবে বলে জানান আসিফ মাহমুদ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আমাদের এখনকার মতো যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।